আসসালামু আলাইকুম। আজকেও মার্কেট আমাদের 18 পয়েন্ট নেগেটিভ, 18.9 পয়েন্ট নেগেটিভ। তো যাই হোক, গতদিনও মার্কেট নেগেটিভ ছিল, কিন্তু মার্কেট কি আসলেই খারাপ? মার্কেটে কি ব্যবসা হচ্ছে না? আমরা কি মার্কেট নেগেটিভ দেখেই আতঙ্কিত হয়ে ভয় পাবো, বা হাতে থাকা শেয়ার ছেড়ে দেবো? আমরা কোন সাইডে আছি, আমাদের কাছে কি শেয়ার আছে, সেটা ইম্পর্টেন্ট। বরাবরই বলে আসছিলাম যে ডিভিডেন্ডের মৌসুমে ব্যাংক এবং ইন্স্যুরেন্স থেকে আমরা দূরে থাকব। অনেকেই শেষ 5-6 দিন ইন্স্যুরেন্স যখন বাড়ছিল তখন ইন্স্যুরেন্স সেক্টরে বিনিয়োগ করে কিছু পয়সা করেছেন, ডেফিনেটলি এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরটা খুব ভালো পজিশনে ছিল না, এবং আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা কিছুতেই নেগেটিভ বিষয়টা নিতেই পারি না, আমরা সমালোচনা নিতেই পারি না, সেটা হোক ব্যক্তিকেন্দ্রিক অথবা হোক কোনো শেয়ার বা কোনো একটা সেক্টর কেন্দ্রিক। আমি বরাবরই বলছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংক সেক্টর থেকে আপাতত আমরা একটু দূরে থাকি, ততই কিছু ভিউয়ার যেন এটাকে ঠিক ভালোভাবে নিচ্ছিলেন না, তারা বলছিলেন যে না, এই সেক্টরটা ভালো হবে। চলে আমরা একটু ব্যাংক সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরটাকে একটু দেখে আসি। ব্যাংক ব্যাংক সেক্টরে আমার টার্গেট সেক্টর যদি 1460 এরকম লেভেলে আসে, তাহলে একটা রিজনেবল রেটে চলে আসে। সেক্টর খুব বেশি দূরে নাই। 1460 এখন হচ্ছে সেক্টর 1510, তার মানে ওই মোটামুটি 0.5 কারেকশন হলে পরে ব্যাংক সেক্টর শক্ত একটা রেজিস্ট্যান্সের মুখে পড়বে। এই রেজিস্ট্যান্স এত সহজ না ভেঙে দেওয়া। এখানে আমাদের একটা শক্ত সাপোর্ট, এখানে আমাদের একটা সাপোর্ট পাচ্ছে, এইখানে একটা সাপোর্ট আছে, সুতরাং এখানেও আমাদের একটা সাপোর্ট পেয়েছিল কোনো এক সময় হালকা করে। সুতরাং এই জায়গাতে 1560, 1460 এইটা হাই করে ভেঙে যাবে, এইটা আমি আশা করছি না, এখানে সাপোর্ট পাবে। আমরা যদি ব্যাংক সেক্টরের বিভিন্ন শেয়ারগুলোর দিকে তাকাই, ব্যাংকে ইন্ডিভিজুয়াল শেয়ারের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে কারেকশনটা অনেক ডিপ হয়ে গিয়েছে অলরেডি। সো আমরা মার্কেট যদি ব্যাংক 1460 সাপোর্ট পাই, তাহলে পরে ইন্ডেক্স খুব পড়ে যাবে, এটাও ভাবার কোনো যৌক্তিক কারণ নাই। চলেন ইন্স্যুরেন্স সেক্টরকে একটু দেখি। অনেকে খুবই মানে অসন্তুষ্ট, বিরক্ত হচ্ছিলেন যে না, ইন্স্যুরেন্স একটা সাপোর্টে চলে আসছে। এই জায়গাতে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সো ইন্স্যুরেন্স সেক্টর আগামী দিনকে একটু পজিটিভ হতেই পারে। আমি আরো আগেই পজিটিভ চেয়েছিলাম, দীর্ঘদিন পরে ইন্স্যুরেন্স সেক্টর টানা সেক্টরের এতখানি মুভমেন্ট, 45 থেকে 40 কাছাকাছি প্রায় 5। আমাদের এই সাপ্তাহিক চার্টে দেখি একটা স্পষ্ট উলফ ওয়েভ ছিল এই জায়গাতে। আমরা যদি সব মুভিং অ্যাভারেজগুলোকে তুলে দিই, আমরা যদি উলফ ওয়েভ নিয়ে একটু পড়াশোনা করতাম, একজন বলছে যে সেক্টর তো বাড়লো, আপনি উলফ ওয়েভ নিয়ে আসলেন এখন। উলফ ওয়েভটাকে একটু দেখবেন, একটু স্টাডি করবেন। রেয়ার, এই প্যাটার্নটা আমাদের দেশের মার্কেটে রেয়ার, কিন্তু এই প্যাটার্নটা কাজ করে এবং এই প্যাটার্নটা খুব ভালো কাজ করে। কেমন? সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সেক্টর আপাতত 34 পর্যন্ত নেমে আসতে পারে, খুব স্বাভাবিকভাবে এই জায়গাতে সাপোর্ট পাবে। 40 এরকম জায়গাতে সেক্টর সাপোর্ট পাবে। এখন কত? 41.20, তার মানে সেক্টর মোটামুটি আরো 1 পয়েন্ট পড়লে পারে একটা শক্ত সাপোর্ট এরিয়াতে সেক্টর দাঁড়ায়। ইন্স্যুরেন্স সেক্টর হয়তো বাউন্স করবে সামনে সপ্তাহে মাঝামাঝি দিকে আশা করা যায়। আমার পরামর্শ থাকবে হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে, আমাদের এখানে খুব খারাপ একটা প্যাটার্ন তৈরি হয়েছে। যারা আমাদের টেকনিক্যাল ট্রেনিং এর পার্টিসিপেন্ট, তারা বলতে পারবেন যে আমাদের এই পিন বার সাথে একটা রেড ক্যান্ডেল, বিশাল বড় একটা ক্যান্ডেলের ইনগালফ, এই দুটো কম্বিনেশন মার্কেটে ভালো ফলাফল বয়ে নিয়ে আসে না। আর সেই এটা যদি হয় রেজিস্ট্যান্স লেভেলে। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা সতর্ক থাকবো। ঠিক আছে, মার্কেট কিন্তু অন্যান্য দিকে ভালো গেইন দিয়েছে। আজকে টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টরে ভালো মুভ হয়েছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে সেক্টর মুভ করছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট আমরা দেখেছি গত কিছুদিন আগে, তারপরে গত কিছুদিন মানে এই সপ্তাহের শুরুর দিকে, তারপরে আসে হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল সেক্টরে কিছু কিছু শেয়ার আগায় আসছে, মিউচুয়াল ফান্ড সেক্টরে দু একটা শেয়ার মাথাচাড়া দিচ্ছে কখনো কখনো। তো ওভারঅল বিবিধ খাতে কিছু শেয়ার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ওভারঅল সেক্টর কিন্তু ঘুরে ফিরে একটার পর একটা মুভ করছে, এবং এটা একটা স্টেবল মার্কেটের উদাহরণ। আমরা আগেই বলেছি যে মার্কেটকে আমরা আস্থায় নিব, মার্কেটকে আমরা বিশ্বাসে নিব। আমরা আস্থা এবং বিশ্বাসে কখনো না কখনো প্রত্যেক দিনই কাউকে না কাউকে নিই। আমরা যখন বাসে উঠতে যাই তখন বাস ড্রাইভারকে আস্থায় নিই, আমরা যখন নৌকায় উঠি তখন নৌকার মাঝিকে আমরা আস্থায় নিই, আমরা যখন হোটেলে খেতে যাই তখনও সে হোটেলের বয়কে, সেই হোটেলের দোকানদারকে আমরা আস্থায় নিই যে তারা আমাকে পরিষ্কার একটা থালা বাটিতে খেতে দিবে, তো ভালো করে ধোয়া মাজা করা একটা বাটিতে আমাকে খেতে দিবে।
এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ কাউকে না কাউকে আস্থায় নিচ্ছি। আমরাও মার্কেটকে আস্থায় নিব, আমরা এই সরকারকে আস্থায় দিব যে এই সরকার পুঁজিবাজারকে খুব খারাপভাবে ফেলবে না। তা না হলে এক মধ্যপ্রাচ্যের অস্থিরতা, তেলের দাম বৃদ্ধি, এইটা নিয়েই মার্কেটকে 500 পয়েন্ট ফেলে দেওয়া যেত। ব্যাংকগুলো নো ডিভিডেন্ড দিবে, এই চমকেই মার্কেট 300 পয়েন্ট পড়ে যেতে পারতো। পড়ছে না, তার মানে কি মার্কেটে কোথাও না কোথাও শক্ত একটা সাপোর্ট আছে। মার্কেটকে আমরা আস্থায় নিব এবং আমরা সঠিক শেয়ারে থাকবো, ভুল শেয়ারে থাকা যাবে না। প্রত্যেকটা শেয়ার টেকনিক্যালি সিগন্যাল দেয় মুভমেন্ট দেওয়ার জন্য, আমরা সেই শেয়ারগুলোকে বাছাই করবো এবং সেই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি নিব। আমাদের কাছে যেমন গতদিনকে আমরা দুটা শেয়ার কিনেছিলাম, টেকনোট্রাক আর এসপিসিএল। টেকনোট্রাক আজকে মুভ দিয়েছে, এসপিসিএল ওই জায়গায় দাঁড়ায় আছে। আমাদের কাছে বিগত দিনে বেশ কিছু শেয়ার ছিল কেনা, আপনার স্যালভো কেমিক্যাল, তারপরে হাক্কানি পাল্প, এই শেয়ারগুলো আমাদের কেনা ছিল। আমি আমাদের আজকে কি কি শেয়ার কিনলাম, আমরা কি কি করলাম আজকে, এটা যদি সম্ভব হয় আমাদের ফেসবুক পেজে এই ট্রেড জার্নালটা আমি ইনশাআল্লাহ পাবলিশ করব আজকে। আপনারা যদি দেখতে চান তাহলে পরে আমার ফেসবুক পেজে একই নামে স্টক ইনসাইটস বিডি নামে আমার একটা ফেসবুক পেজ আছে, আমন্ত্রণ জানানো থাকলো। আমি সন্ধ্যার দিকে হয়তো ওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা চলেন টেকনোড্রাগ নিয়ে একটু আলোচনা করি। টেকনোড্রাগ টেকনোড্রাগ শেয়ারটা আমরা কেন এই জায়গাতে নিতে ভয় পাবো বলেন? রিসেট করি, কেন আমার টেকনোট্রাক শেয়ারটা এই জায়গাতে নিতে ভয় পাবো? চমৎকার একটা ব্রেকআউট রিটেস্ট হচ্ছিল এই জায়গাতে। আমরা যদি আওয়ারলি ক্যান্ডেলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। আওয়ারলি ক্যান্ডেলে আমাদের এটা হচ্ছে এক টপ ব্রেকআউট হয়েছে এই জায়গাতে ব্রেকআউট হয়েছে, রিটেস্ট করতে আসছে। আমরা এই রিটেস্ট পয়েন্টে 38 টাকা 20 পয়সা, 38 টাকা 30 পয়সা, 38 টাকা 50 পয়সা, আমরা 38 টাকা 50 পয়সা রেটে কিনেছিলাম গতদিনকে এই রিটেস্টে। এই জায়গাতে শেয়ারটা কিনতে আমরা কেন ভয় পাবো? এই শেয়ারটার মাথার উপরে অনেকখানি স্পেস আমাদের তৈরি হয়ে আছে। এই শেয়ারটা যদি শুধুমাত্র এই জায়গাটা পার করতে পারে 41 টাকা, তাহলে পরে উপর দিকে ওঠার অনেকখানি জায়গা আছে, 57-58 টাকা যাবার জায়গা আছে এই শেয়ারটাতে। সো এই শেয়ারটা কিনতে ভয় পাওয়া যাবে না। শেয়ার কিনবো, খুব লজিক্যাল জায়গাতে শেয়ার কিনবো, লজিক দিয়ে শেয়ার কিনবো, এবং লজিক দিয়ে শেয়ার কেনার পরে আমরা সে শেয়ারটাকে স্টপ লস সেট করে দিয়ে ছেড়ে দিব। আমরা হাই প্রাইসে শেয়ার কিনতে ভয় পাই। আমাদের এখন টেকনোড্রাগ কিন্তু আমরা আগেও কিনেছি একবার, সরি এটা না, 1 আওয়ার। টেকনোড্রাগ আমরা আগেও কিনেছি। টেকনোড্রাগে এখন আমরা যদি টেকনোড্রাগের লো প্রাইস 28 টাকা বিবেচনা করি, তাহলে পরে কি আমরা কোনোদিন ট্রেন্ডি শেয়ার ধরতে পারবো? আমাদের এখানে ব্রেকআউট হয়েছে, এটা হচ্ছে এখন আমাদের লো প্রাইস 38 টাকা, 28 টাকা না, আমাদের এখানে একটা ব্রেকআউট হয়েছিল। সুতরাং আমরা যখন এই ব্রেকআউট হয়েছে তখন আমরা এই 33 টাকাকে লো প্রাইস ধরবো, এই জায়গাটাকে না, 27 টাকায় লো প্রাইস ধরবো না। এখন আমার লো প্রাইস হচ্ছে 38 টাকা। তো 38 টাকা ব্রেকআউট হওয়ার পরে রিটেস্টে আমরা কেন শেয়ার কিনবো না? বিষয়গুলো আমাদের একটু বিবেচনা করতে হবে এবং ভাবতে হবে। খুব সতর্কতার সাথে বটম লেভেলে শেয়ার কিনে সেই শেয়ার আরো বটমে নিয়ে যায়নি আপনাকে, এমন উদাহরণ অনেক আছে না? আমরা এরকম শেয়ার কিনি না যে বটমে কিনেছি তারপরে আমাদেরকে বটমে নিয়ে গেছে, বটমে কিনেছি কিন্তু বটম থেকে আমরা বের হতে পারছি না, আরো বটমে যাচ্ছি, বটমের মধ্যে আমাদেরকে আটকায় রাখছে। এরকম অসংখ্য শেয়ারের উদাহরণ আপনারই আছে। সো আমরা টপ লেভেলে শেয়ার কিনবো বা দাম বেড়ে যাওয়ার পর শেয়ার কিনবো, সেই শেয়ারটাতে আমরা লজিক্যাল শেয়ার কিনবো, লজিক্যাল পয়েন্টে শেয়ার কিনবো এবং স্টপ লস সেট করে দিই। এই শেয়ারটাতে টেকনোটার আগে যারা কিনেছেন 38 টাকা বা 38 টাকা 50 পয়সা লেভেল, তাদের স্টপ লস হবে 35 টাকা 70 পয়সা। এই 3 টাকার স্টপ লস নিয়ে আমরা শেয়ারটা কিনবো। যদি ও আপনাকে উপরের দিকে নিয়ে যায় তাহলে ধাপে ধাপে অনেক দূরে যাওয়ার স্কোপ আছে এই শেয়ারটাতে, স্পেস আছে। তারপরে চলেন মুজাফফর হোসেন স্পিনিং মিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে মুজাফফর হোসেন স্পিনিং মিল, এই শেয়ারটা দেখেন অনেকগুলো সার্কিট দিয়ে দিয়েছে। আমরা শেয়ারটা কোথায় নিতে বলেছিলাম বলেন? আমরা শেয়ারটা নিতে বলেছিলাম হচ্ছে এরকম জায়গায়, এই ক্যান্ডেলে ঠিক আপনার ইপিএস ঘোষণার আগের দিন, সেটা 28শে এপ্রিল। শেয়ারটা কোথায় নিয়ে গিয়েছে? শেয়ারটা চমৎকার একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করা ছিল। হ্যাঁ, আমাদের গ্রুপে এই শেয়ারটা আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছিল শেয়ারটা, সুন্দর আগায় যাচ্ছে। টার্গেট কোথায়? এই শেয়ারটার টার্গেট আপাতত ফ্লোর প্রাইস 26 টাকা 27 টাকা, তারপরে আমরা হিসাব করে আস্তে 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 আরো উপরের দিকে তোলা যাবে এই শেয়ারটাকে, মাশাআল্লাহ। তারপরে নেক্সট স্যালভো, এই শেয়ারটা আগামীকালকেও কেনা যায়।
মানে আপনারা অনেকেই বলেন যে এমন কিছু শেয়ার দেন যে শেয়ারটা নিয়ে কেনা যায়। ঠিক আছে, আপনারা সালভো শেয়ারটার দিকে আগামী দিনে নজর দিতে পারেন। এই শেয়ারটা এই শেয়ারটা চমৎকার মুভ দিয়েছে, মাশাআল্লাহ ভালো ভলিউম পাচ্ছে। কারেকশনটাতে ভলিউম কম ছিল, যারা কিনতে চান এই শেয়ারটা বের হয়ে গিয়েছে গ্যারেজ থেকে। আমরা আমরা বটম লেভেলে কেন শেয়ার কিনতে চাই না বলেন? বটম লেভেলে শেয়ার কেনা আর একটা গাড়ি একটা গ্যারেজে দীর্ঘদিন আটকায় থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা গাড়ি যখন একটা গ্যারেজে আপনি বন্দি করে রাখবেন, বন্ধ করে রাখবেন, তখন গাড়িতে ইঞ্জিন অয়েল শুকায় যাবে। তারপরে তারপরে গাড়িতে পাম্প টায়ারের প্রেশার থাকবে না। আরো বহুবিধ প্রবলেম তৈরি হবে গাড়িতে। সেই গাড়িটাকে বের করতে হবে, মেকারের কাছে নিয়ে যেতে হবে, সেই গাড়িটাকে অনেক যত্ন করার পরে সেই গাড়িটা চলার উপযোগী হবে। কিন্তু একটা গাড়ি যদি গ্যারেজ থেকে বের হয়ে একদম রেডি অবস্থায় থাকে, আপনি কোন গাড়িতে উঠবেন? সালভো কেমিক্যাল হচ্ছে সেরকম একটা গাড়ি, যে গাড়িটা গ্যারেজ থেকে বের হয়ে গিয়েছে। ওকে, একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট এবং সো সরি, এবং আমরা এই জায়গাতে রিটেস্ট এবং বাই, সুন্দর। আমরা এই জায়গাতে সালভো কেমিক্যাল আগামী দিন কিনতে পারি। জাস্ট স্টপ লস সেট করবো 32 টাকায়, কিনবো 34 টাকায়। 2 টাকা ঝুঁকি আপনাকে নিতেই হবে। ঝুঁকিবিহীন কোথায় ব্যবসা বিনিয়োগ করবেন? তাহলে আমরা ঝুঁকি নিতে না চাইলে পারে ব্যাংকে টাকা রাখতে হবে। আজকাল ব্যাংকে টাকা রাখলেও নিরাপদ নাই। ওই যে সমস্ত অ্যাপস এর মাধ্যমে কিভাবে কিভাবে সব টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং যেখানেই টাকা রাখেন ঝুঁকি আপনাকে নিতেই হবে। সালভো কেমিক্যাল একটা ভালো ঝুঁকি নেওয়ার মতো শেয়ার, পোটেনশিয়াল একটা শেয়ার হতে পারে সালভো কেমিক্যাল। তারপরে টেক্সটাইল খাতের একটা শেয়ার নিয়ে আলোচনা করি, মুন্নু ফেব্রিক্স। এই শেয়ারটা আগামী দিনকে একটা মুভ আসতে পারে। আমাদের এখানে দেখেন, ঠিক এইটা আমার হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া। ঠিক সাপ্লাই ডিমান্ড এরিয়া নিচে একটা বেবি ক্যান্ডেল, এবং বেবি ক্যান্ডেলে ভালো ভলিউম। বলা যায় না আগামী দিন এই শেয়ারটা একটা ঝটিকা মুভ দিতে পারে। কেমন? এই শেয়ারটা বেশ কয়েকবার চেষ্টা করার পর এই শেয়ারটার ইপিএস কিন্তু খারাপ আসছে। মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিক একই হয়তো কোম্পানির মালিক, আমি জানি না, ফান্ডামেন্টাল বিষয়গুলো খুব একটা ভালো জানি না। তো এই শেয়ারটার সামনে মুভ হওয়ার সুযোগ আছে। 23 টাকা 40 পয়সা পার করার পরে এন্ট্রি আসবে এই শেয়ারটাতে, মানে কনফার্ম হওয়া যাবে আর কি। এই বেবি ক্যান্ডেলটা এখানে আর একটা বেবি ক্যান্ডেল তৈরি করতে পারে। বেবি ক্যান্ডেলগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াতে খুব মারাত্মক ভূমিকা পালন করে, কানে কানে অনেক কথা বলে। এই ক্যান্ডেলটা আমাদেরকে কানে কানে কথা বলছে যে আমি কিছু একটা করতে চাচ্ছি এই জায়গাতে, দেখি সে কিছু একটা করে কিনা আগামী দিন। খুবই বাজে ইপিএস আসছে, দেখা যাক এই খারাপ ইপিএস নিয়ে সে একটা ঝটিকা মুভ দিতে পারে কিনা। এটা একটা ভালো শেয়ার। অগ্নি সিস্টেম এই শেয়ারটা দেখেন মোটামুটি ভাবে আইটি সেক্টরের শেয়ারগুলো একটু ধুকছে, মানে মুভমেন্ট নাই। তার মধ্য দিয়ে এই শেয়ারটা একটা চমৎকার মুভমেন্ট দিয়ে আছে, একটা মুভ দিয়ে আছে। এই শেয়ারটার দিকে নজর দিয়ে দেওয়া যেতে পারে আগামী দিন। হাক্কানি পাল্প তো একটা বহুল আলোচিত শেয়ার। আমরা এই শেয়ারটা নিয়ে প্রায় 15-20 দিন ধরে আসি। দেখা যাক এই শেয়ারটা কি করে। ভালো মুভমেন্ট দিয়েছে, মেম্বাররা খুবই মানে বিরক্ত হয়ে গিয়েছিল। শেয়ারটা আমাদের কেনা হয়েছিল একটু আর্লি, অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা শেয়ারটা কিনেছিলাম হচ্ছে এই ক্যান্ডেলে, কবে সেটা 7 এপ্রিল। প্রায় 1 মাস ধরে শেয়ারটা নিয়ে আমরা আটকা পড়ে আছি। আশা করি এই শেয়ারটা থেকে আমরা বের হয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে এই শেয়ারটা। তারপরে এরকম আরো অনেকগুলো শেয়ার তৈরি হচ্ছে। আইবিপি শেয়ারটার দিকে আমরা একটু তাকাতে পারি। সিলভা বেড়ে গিয়েছে, আইবিপির মুভমেন্ট হয়নি এখনো। এই শেয়ারটা কি ধরনের আচরণ করছে? আমাদের এখানে একটা ব্রেকআউট হয়ে আছে আইবিপিতে, কেমন? এই শেয়ারটা কি করছে? একটা ছোট্ট, সরি, আইবিবিতে আমাদের এখানে একটা ব্রেকআউট হওয়ার পরে সে নিচের দিকে নামছে। ঠিক আছে, আমরা দেখবো কেমন আচরণ করে। এই শেয়ারটা সামনে উপরের দিকে ওঠার অনেকখানি স্পেস আছে, কেমন অনেকখানি স্পেস আছে। দেখা যাক ও আমাদেরকে কোথায় নিয়ে যায়। এরপরে যদি আমরা আরো শেয়ার দেখতে চাই, আমাদের কাছে আরেকটা শেয়ার আছে, ক্যাপ এম আইবিপি। এই শেয়ারটা আমাদের কেনা হচ্ছে 8 টাকা 80 পয়সা, 9 টাকা এরকম রেটে আমাদের গ্রুপে এই শেয়ারটা কেনা আছে। আলহামদুলিল্লাহ, এই শেয়ারটা 10 টাকা পার করতে পারলে পরে আশা করি অনেকখানি উপরে যাওয়ার সুযোগ আছে এই শেয়ারটাতে ইনশাআল্লাহ। তো মোটামুটি আরো কিছু শেয়ার আছে। এসে আমরা সাধারণত সকালবেলাতে মার্কেট স্টাডি করি, পরের দিনের মার্কেট দেখার জন্য। ইনস্ট্যান্ট মার্কেট নিয়ে একটু আলোচনা করা হলো। আপনারা চান একদম
কেনা উপযোগী কিছু শেয়ার আজকে দেওয়া হলো, সেটা যেমন সালভো, তারপরে মুন্নু ফেব্রিক্স, তারপরে এরকম আরও কিছু শেয়ার আইবিপির মতন শেয়ারগুলো মুভমেন্ট দেয় কিনা, হাক্কানি পাল্প, মনো স্পুল, মনো স্পুল, এই শেয়ারটা আগামী দিনকে মুভমেন্টে দেয় কিনা আমরা সেটা দেখব। এগুলো হচ্ছে মার্কেট স্টাডি করে, আরো ভালো মতো স্টাডি করে এই শেয়ারগুলো নিয়ে কাজ করা যায়। এরকম আরো কিছু শেয়ার আছে, এই শেয়ারগুলো ইনশাল্লাহ যদি সুযোগ হয় তাহলে ট্রেড শুরু হওয়ার আগে একটা আলাদা ভিডিও সেখানে দেওয়ার চেষ্টা করবো। একদম খুব দ্রুত ট্রেড শেষ হওয়ার পরে, লাঞ্চ করার পরে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করার জন্য কয়েকটা শেয়ার বেছে নিয়েছি। মার্কেট স্টাডি করতে সময় লাগে, 3 ঘন্টা সময় লাগে, তো আমি অত সময়ও দিইনি। যে যে শেয়ারগুলো সামনে পেয়েছি সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি সম্ভব হয় তাহলে পরে আগামীকাল সকালবেলাতে আমি নতুন একটা ভিডিও করে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো, ভিডিও শেষ। আপনাদেরকে তথ্য দিই, আগামী 15 তারিখ থেকে আমাদের একটা টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে। যারা জেনে বুঝে ব্যবসাটা করতে চান তাদের জন্য এই ট্রেনিংটা বেশ ভালো একটা সহায়ক ভূমিকা পালন করবে। যেখান থেকে শেয়ার নেন না কেন, বা যদি কোনো গ্রুপেও যুক্ত থাকেন না কেন, সেখানে তারা কি শেয়ার দিচ্ছে সেটাকে যদি যাচাই করতে চান, তারপরেও আপনার নিজস্ব জ্ঞান থাকা দরকার। খুব বিশ্বাসী একজনের কাছ থেকে শেয়ার পাচ্ছেন, যদি নিজে যাচাই করতে না পারেন তাহলে প্রায় দেখা যাবে যে কোনো কোনো সময় খারাপ শেয়ার কিনে ফেলে দিচ্ছেন। সে বিশ্বস্ত ব্যক্তি সবসময় আপনাকে ভালো শেয়ার দিবে এমন তো কোনো কথা নাই। তো এই বিষয়গুলো যাচাই করার জন্য নিজস্ব জ্ঞান থাকা দরকার, এবং এই জ্ঞানটা নেওয়ার জন্যই আপনাদের শেখা উচিত। আমাদের প্রোগ্রামে আপনারা যোগ দিতে পারেন, আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি। আর এই পাশাপাশি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা লাইভ সাপোর্ট দিই, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, একদম মার্কেট চলাকালীন টোটাল সময়টাতে আমরা লাইভ সাপোর্ট দিই। কোন শেয়ার কেনা যাবে, কোন শেয়ার কেনা যাবে না, কোথায় প্রফিট নিতে হবে, কোথায় শেয়ার সেল দিতে হবে, স্টপ লস কি হবে, এই বিষয়গুলো আমরা, মার্কেট কি আচরণ করছে এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভ সাপোর্ট দিই। আমাদের একটা অর্গানাইজ টিম আছে এই গ্রুপের পিছনে, ইচ্ছা করলে আপনি সেই গ্রুপে যোগ দিতে পারেন। কিছু শর্ত আছে গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে। যাই হোক, উভয় ক্ষেত্রে যদি ট্রেনিং করতে চান সেক্ষেত্রেও, এবং যদি গ্রুপে যুক্ত হতে চান সেক্ষেত্রেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিই, 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যদি ট্রেনিং করতে চান বা গ্রুপে যুক্ত হতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পুরোপুরি সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।